বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গঠন হয়েছে বাংলাদেশের নতুন এক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার গঠনে যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি সেই ভূমিকার প্রধানেই ছিলেন শিক্ষার্থীরা। আজকে আমরা এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে শিক্ষার্থীদের কাছে জানবো এমন সরকারের কাছ থেকে তাদের প্রত্যাশাটা কেমন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্থানটিতে রয়েছি, আমরা একটু দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরাই কিন্তু এখানে বসে আছেন। আমরা একটু সরাসরি জানতে চাবো যে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন। আচ্ছা, আপনারা জানেন যে একটা অসম্ভব রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা এই বিজয়টাকে ছিনিয়ে এনেছি। এখানে অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ এখনো মৃত্যুশয্যায় আছেন, অনেকে শহীদ হয়েছেন। এবং এই যে আমাদের আন্দোলনটা ছিল প্রথম থেকে কিন্তু বৈষম্য নিরসনের জন্য ছিল। এই যে 15 বছরের যে স্বৈর শাসন, এটা আমাদেরকে শুষে আমাদের সর্বশক্তি নষ্ট করে দিয়েছিল। এবং সেখান থেকে যে রিভল্ট আমরা দেখিয়েছি, এটা আসলে সাহসের ব্যাপার। এবং আমাদের এখনকার যে প্রত্যাশা, যে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে, যে এই এই যে স্বাধীনতাটা আমরা এনেছি এটা রক্ষা করা এবং বৈষম্য নিরসন করা প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা প্রত্যেকে জীবন নিয়ে লড়াই করেছি, আমরা প্রত্যেকে পুলিশের ভয়ে, ধরপাকড়ের ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়েছিলাম, আমাদের অনেক ভাইরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। কিন্তু এখনো যদি আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই পরিস্থিতি মানে নিরসন না করতে পারে, তাহলে এটা হবে প্রচন্ড হতাশার ব্যাপার। শুধুমাত্র এই ক্ষেত্রে না, নারীরা, সংখ্যালঘুরা এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের পলিসি মেকিং এর যে জায়গাগুলো আছে সেগুলো প্রচন্ডভাবে ত্রুটিগ্রস্ত। রাষ্ট্রের যে স্ট্রাকচারাল ফরমেশন গুলো আছে সেগুলো আসলে নতুন করে পুনর্গঠন করতে হবে। এটাই আসলে আমাদের সুযোগ। এবং আমরা জানি যে যে কোনো একটা যুদ্ধ পরবর্তী সময় একটা শূন্য স্থানের তৈরি হয়, এমন একটা সময় তৈরি হয় যেখানে সবাই অরাজক হয়ে যায়। এদেশে তো ক্রিমিনাল আছে, আছে না? তারা তো এখন একটা সুযোগ পেয়েছে, আইন শৃঙ্খলা যেখানে এনফোর্সড হচ্ছে না, এবং তারা এই সুযোগটা নেবে। এবং এই জায়গাটা আমাদের রক্ষা করতে হবে। আমরা দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসেছে, তারা ট্রাফিক কন্ট্রোল করছে। আমাদের মানুষরা রাস্তায় গিয়ে মন্দিরকে পাহারা দিচ্ছে, মসজিদ পাহারা দিচ্ছে। এই যে এই সম্প্রীতিটাকে আমাদের আরো শক্ত করে গড়ে তুলতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে এই রাষ্ট্রের প্রত্যেকটা স্ট্রাকচারাল অবকাঠামোগত যে নির্যাতন আছে সেই নির্যাতনকে রুখে দিতে হবে এবং পুনর্গঠন করতে হবে, যাতে এই বাংলায় প্রত্যেকটা মানুষ শ্বাস নিতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারে। যদি ইন্টারিম গভর্নমেন্ট এটা সত্যি করে নিশ্চিত করতে পারে, তবে পরবর্তী যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবে, তারা বাধ্য হবে এই ধারাকে অব্যাহত রাখতে। এবং কোনোভাবেই এক স্বৈরশাসককে বাদ দিয়ে আরেক স্বৈরশাসককে আনা যাবে না। আমাদের মুক্তি, আমাদের এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। এটাই আসলে আমার একমাত্র প্রত্যাশা। শুনছিলেন আসলে প্রত্যাশার বিষয়টি যদি আরেকজনের কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে নবীন প্রবীণের এই সংমিশ্রণে সরকারটি গঠন হয়েছে। আপনার প্রত্যাশাটা কি? আচ্ছা দেখুন, আমরা কিন্তু হচ্ছে এই যে আন্দোলনটি করেছি, এই আন্দোলনের যেই ভিত্তিটি যদি আমি ধরি, কোটা সংস্কার একটা ভিত্তি ছিল। তার পাশাপাশি আরেকটি যে আকাঙ্ক্ষা ছিল যে আজ থেকে আসলে 16 বছর আগে যারা ভোটার হয়েছেন, যাদের বয়স 18 ছিল, এখন যাদের বয়স 34 বা 32, তাদের কেউ কিন্তু ভোট দিতে পারেনি। তো ওই যে আমাদের মনে যে একটা ক্ষুধা যে হচ্ছে এখন পর্যন্ত আমাদের বয়স 24-25, অথচ আমরা ভোট দিতে পারলাম না। তো এই গভর্নমেন্টের কাছে একটা বড় প্রত্যাশা এবং মূল প্রত্যাশা থাকবে যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এবং সেটি করতে গিয়ে এমন যেন না হয়ে যায় যে শুধুমাত্র একটি পার্টি এককভাবে চলে আসলো, বা একটি দল চলে আসলো, বা একই মতধারার মানুষ চলে আসলো যারা আবার নতুন করে আরেকটি স্বৈরাচার তৈরি করবে। তাই এই গভর্নমেন্টের কাছে আমাদের আশা থাকবে এটাই যে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন অবশ্যই, এবং সেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যতটুকু কাজ করতে হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশ নেই, সেই ফোর্সকে আবার মাঠে নামানো, এছাড়া অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে শক্ত করা, এবং যে সিস্টেমগুলোর কারণে আসলে এই গভর্নমেন্টগুলো এক একটি গভর্নমেন্ট স্বৈরাচার হয়ে যায়, সেই সিস্টেমগুলোকে এভাবে রিবিল্ড করা, এভাবে পুনর্মার্জন করা, যাতে হচ্ছে সামনেতে ভবিষ্যতে কেউ আর স্বৈরাচার হিসেবে মানে আবির্ভূত হতে না পারে, এটাই আশা। ধন্যবাদ। আপনার প্রত্যাশাটা কেমন? বিশ্ববিদ্যালয়ে অনেক সময় ছাত্র রাজনীতি হয়। ছাত্র রাজনীতির একটি ছাত্র রাজনীতির দলের কাছে যে সরকারই থাকুক না কেন তার কাছে একেবারে কুণ্ঠা হয়ে থাকতে হয় সাধারণ ছাত্রদের। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা নতুন সরকারের? আচ্ছা, নতুন সরকারের কিন্তু আসলে একটা অন্যতম দায় এইটা, যে ছাত্র জনতা যে আন্দোলনটি করেছে, যে আমরা যেটাকে আসলে বিপ্লব বলছি, সেই বিপ্লবের কিন্তু কিছু ভিত্তি ছিল। আমরা শুরুতে কোটা নিয়ে মুভমেন্ট করেছি, তারপর আমরা 9 দফায় মুভমেন্ট করেছি। সেটার 9 দফাতে মানুষ যখন প্রাণ দিল, আমার শহীদ ভাইরা যখন রক্ত দিল, তখন আমরা স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেলাম। তার মানে এই যে 9 দফা আমার আগের গভর্নমেন্টের কাছে প্রত্যাশা ছিল, যারা সেটা পূরণে ব্যর্থ হয়েছে, এই নতুন সরকারের কাছে কিন্তু মানে এই অন্তর্বর্তী সরকারের কাছে
কাছে কিন্তু আসলে আপনার সেই ৯ দফাটার বাস্তবায়ন করা অতীব জরুরি, এবং আমার কাছে মনে হয় তাকে আসলে সর্বোচ্চ প্রায়োরিটি সেই জায়গাটা দিয়েই করা জরুরি। এবং সেই ৯ দফার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে সেই ৯ দফার একটা গুরুত্বপূর্ণ দফা ছিল ক্যাম্পাসগুলোতে যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আছে, শিক্ষক রাজনীতি আছে, সেগুলোকে বন্ধ করা। আমারও সেই ছাত্র রাজনীতির জায়গা থেকে প্রত্যাশা এটাই, ওই জায়গা থেকে প্রত্যাশা এটাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ ভাইদের সেই রক্তের দামটা দিয়ে সেই দাবিগুলো পূরণ করবে। এর পাশাপাশি আসলে যদি বলি তাহলে আসলে আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু শুধু নিজে ফ্যাসিস্ট ছিলেন না, তিনি একটা ফ্যাসিস্ট কালচার ক্রিয়েট করেছিলেন যেটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল। আমরা মনে করি আমরা রাজনৈতিকভাবেও সেই সরকারকে প্রতিহত করতে পারলেও সেই কালচারাল জায়গাগুলো এখন আসলে বিদ্যমান আছে। এই গভর্নমেন্টের নিজ উদ্যোগে যে কালচারাল ফ্যাসিজম তৈরি হয়েছে, মানুষের ভেতরে নিজস্ব যে ফ্যাসিজম তৈরি হয়েছে যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সেরা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ভাঙার জন্য কাজ করতে হয়। মনে করি এই গভর্নমেন্টের জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, যাতে মানুষের এই ফ্যাসিস্ট মনোভাব থেকে মানুষ সরে আসে এবং পরবর্তীতে যাতে কখনো আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট, কোনো স্বৈরাচার গভর্নমেন্ট যাতে এই বাংলায় স্থায়ী হতে না পারে, সেটার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলোকে আগের সরকার নষ্ট করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে, সেগুলোকে প্রতিষ্ঠা করা এবং এমন একটা কালচার প্রতিষ্ঠা করা যাতে কখনোই এই বাংলায় আর কখনো স্বৈরাচারের উত্থান না হতে পারে। বিগত যে স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা একেবারেই ছিল না। যারা হচ্ছে সাংবাদিকতা করতো তাদেরও হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে তাদেরকে দমিয়ে রাখা হতো, যার কারণে হচ্ছে যারা সাংবাদিক তারা তাদের মুখ খুলতে পারতো না। এটা একটা মূল সমস্যা। তারপর আমরা আন্দোলন করতাম এই ক্যাম্পাসের ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রলীগ যারা ছিল তারা আমাদের উপর বা নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন করতো, গ্যাস রুমে নির্যাতন করতো, এইগুলো। আর বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া হবে যে আহ, বিগত ফেসিস্ট যে সরকার, সে পুরোপুরি সাংবিধানিক যে প্রতিষ্ঠান সিএম বললো সেগুলো ভেঙে দিয়েছে। আহ, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে এবং সেগুলোকে নিরপেক্ষ রাখতে হবে। আপনারা দেখেছেন যে আহ, আহ, বাংলাদেশের সকল মানুষের একটা আস্থার জায়গা ছিল হচ্ছে পিএসসি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছিল। এবং আমরা সংসদ ভবনে দেখলাম যে আহ, এই যারা হচ্ছে বিসিএস পরীক্ষার্থী তাদেরকে সুপারিশ করার জন্য একটা আলাদা লিস্ট পাওয়া গেছে মানে ওই সংসদ ভবনে। তো এই পুরো সিস্টেম গুলো আমাদের পুরো স্টুডেন্টদের বিপক্ষে, দেশের বিপক্ষে, দেশের সকল মানুষের বিপক্ষে ছিল। আমরা চাই একটা নতুন গভর্নমেন্ট আসুক এবং তারা সময় নিয়ে নতুন একটা নির্বাচন দিক, এটা সময় নিয়ে করুক, এবং যাতে করে পরবর্তীতে কোনো স্বৈরাচার আবার গজিয়ে না উঠতে পারে সেদিকটার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। সবার কণ্ঠে কিন্তু একটি কথা, সেটি হচ্ছে যে যে সরকারই আসুক না কেন তারা যেন পুনরায় আবার তাদের একক কর্তৃত্ব দেশে না ফলাতে পারে, এমন বিষয়টি কিন্তু বারবার এই শিক্ষার্থীরা জানাচ্ছেন। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, আমরা যতটুকু দেখেছি যে আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও দুজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে। আহ, এতে করে আপনাদের প্রতিক্রিয়া এবং তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কেমন? আমাদের দুজন ছাত্র প্রতিনিধি এখানে আছে যারা প্রথম থেকেই হচ্ছে এই আন্দোলনে তারা হচ্ছে সমন্বয় করতেছিল, এবং তাদের মাধ্যমে আমাদের প্রত্যাশা এখন আরো বেড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এখন হচ্ছে দাবি হচ্ছে সংস্কার করার দাবি, ঠিক না? তো আমাদের হচ্ছে পুরো আমরা স্বাধীনতা অর্জন করাচ্ছি, আমরা জানি যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তাই আমাদের এখন মূল দাবি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ইউজ করেতে বাংলাদেশের কোথাও আর কোনো হচ্ছে মানে 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে নতুন কোনো কমিটি যেন না হতে পারে, এবং মানুষের মধ্যে যদি কোনো গুজব ছড়াতে না পারে, এবং তারাই আবার সেই ছাত্রলীগের যে একটা কালচার ছিল যে আমি সর্বে সর্বা, আমি যা বলবো তাই হবে, সেই নিষ্পেষণ তার পুনরায় যেত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কাজে লাগিয়ে আর কখনোই না হয়। এবং তারাও যেন আমাদের যে দাবিগুলো আছে শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক না, ঢাবি জাবি সহ সকল যে সমন্বয়করা 5 তারিখ পর্যন্ত কাজ করে গেছে, যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে, তারা যেন সেই সকল সমন্বয়কদের কথাগুলো শুনে বিচার করে তারপর যেন তারা হচ্ছে আমার দাবিগুলো সংস্কার করে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে আসলে যারা কথা বললেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কিছু চায়নি, সবাই চেয়েছেন দেশকে ভালোবেসে দেশের জন্য, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই বিষয়টি কিন্তু তারা বারবার তুলে ধরেছেন। তাদের সবারই একই চাওয়া, দেশ যেন আবার কখনো কোনো খারাপ পরিস্থিতিতে না পড়ে, আর যেন একজনের রক্তের বিনিময়ে যেন কোনো দাবি পূরণ করতে না হয়, সবই যেন সিস্টেমে চলে, এমন বিষয়টি কিন্তু তারা বারবার তুলে ধরেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাহফুজুর রহমান নিপু।